পাশ হওয়া নতুন ব্যাংক রেগুলেশন আইনে একীভূত ৫ প্রতিষ্ঠানের আগের অবস্থায় ফেরত যাওয়ার সুযোগ, মালিকানা ফিরতে পারে এস আলম সহ অন্যদের হাতে। তেলের পাম্পে দূর হচ্ছে না দীর্ঘ অপেক্ষার পালা, দিনে দিনে বাড়ছে অস্থিরতা। তেল শুধু সংসদে আছে, দেশে নেই, মন্তব্য বিরোধী দলীয় নেতার। সংরক্ষিত নারী আসনে দ্বিতীয় দিনের মতো বিএনপির ফর্ম বিক্রি, আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা নারীরা মনোনয়ন পাবেন, জানালেন রুহুল কবির রিজভী। দেশে হাম নিয়ে কাটেনি আতঙ্ক, সুস্থ হওয়ার পর আবার আক্রান্ত হচ্ছে অনেক শিশু, হাসপাতালে ভিড়ে ব্যাহত সেবা, কাল থেকে শুরু টিকা কর্মসূচি। স্বাগত ডিবিসি সংবাদে, দেখছিলেন নার্সিস সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম, সাথে আছি তানিয়া হারুন। এবারে জানাবো খবরের বিস্তারিত। অবশেষে পাকিস্তানের শুরু হয়েছে ঐতিহাসিক ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে ইসলামাবাদে এই বৈঠক শুরু হয়। মূল বৈঠক শুরু হওয়ার আগে বিকেলে শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বৈঠকে ভ্যান্সের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তানের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসেন নাকভি। তবে উভয় প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিস্তারিত কোনো তথ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এর আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আশা প্রকাশ করেন, এই আলোচনা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ হিসেবে কাজ করবে। এদিকে সদিচ্ছা নিয়ে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আরও বিস্তারিত কথা বলবো এই বিষয়ে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে যুক্ত হচ্ছে সাপ্তাহিক মাতৃভূমি পত্রিকার সম্পাদক রতন তালুকদার। রতন তালুকদার, আপনাকে ডিবিসি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন তানিয়া? তানিয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমি সাপ্তাহিক মাতৃভূমি নয়, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক। জি, দুঃখিত, এই বিষয়ে আমি একটু দুঃখ প্রকাশ করছি আমার ভুলের জন্য। একটু আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, পাকিস্তানে ঐতিহাসিক শান্তি আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র, এই বিষয়ে উভয় পক্ষের যেই শর্তগুলো আছে সেগুলো বিবেচনায় নিলে আপনার কি মনে হয় এই আলোচনায় কোনো কমন গ্রাউন্ড তৈরি হওয়ার কোনো সুযোগ থাকছে কিনা? থ্যাংক ইউ, ধন্যবাদ তানিয়া। তবে আপনাকে একটু ব্যাকগ্রাউন্ড, আমি আমেরিকান সিচুয়েশনটার কথা একটু বলতে চাই। সেটা এই কারণেই যে আমেরিকায় ট্রাম্প প্রশাসন কিন্তু এখন যুদ্ধ থেকে বেরিয়ে আসার একটা ফাঁক ফোকর খুঁজতেছিল। এটার একমাত্র কারণ হলো আমেরিকান জনগণ এবং বিরোধী দল, তারা কিন্তু কোনো ধরনের যুদ্ধ আমেরিকাতে এই মুহূর্তে চায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তেলের দাম যেমন বেড়েছে, একটার সঙ্গে আর একটির অনেক মিল রয়েছে, রিলেটেড। এখন আসছি যে সেই যুদ্ধের এখন যে আলোচনা শুরু হচ্ছে, আপনি ঠিকই বলছেন। সেখানে জেডি ভ্যান্স, আমাদের ভাইস প্রেসিডেন্ট, তার নেতৃত্বে যে প্রতিনিধি দলটি সেখানে গিয়েছে, তারা ইতিমধ্যেই ইসলামাবাদে আলোচনা শুরু করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু এখন যেটা, সেটা হলো এই আলোচনায় ইসরায়েল নেই। ইসরায়েল না থাকলেও আমেরিকাকে এই আলোচনায় যদি সফল করতে হয় তাহলে ইসরায়েলের স্বার্থ তাদেরকে দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, এই আলোচনার বলটি কোর্ট এখন ইরানের কোর্টে এই বল। ইরানকে আমেরিকাকে বিশ্বাস করতে হবে। আমেরিকার প্রতি ইরানের খুব বিশ্বাস, বা ইসরায়েলের প্রতি ইরানের খুব বিশ্বাস রয়েছে, এমনটি কিন্তু দেখা যাচ্ছে না। তবে আমেরিকান ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি এক ধরনের লিবারেল পারসন, যদিও রিপাবলিকান। তিনি চেষ্টা করবেন, যেহেতু তার সঙ্গে এখানে ট্রাম্পের জামাতা রয়েছেন, কুশনারও রয়েছেন, তারা চেষ্টা করবেন একটা মধ্যস্থতা করার জন্য। তবে পুরোপুরিভাবে সদিচ্ছাটি নির্ভর করছে ইরানের উপরে। এখানে আরেকটি কথা বলে রাখি, ইরানকে যেভাবে ব্রিফ এই আলোচনার নেপথ্যের, কিন্তু আজকে পাকিস্তানে যদিও ইসলামাবাদে আলোচনাটি হচ্ছে, এই আলোচনার নেপথ্যের নায়ক কিন্তু চায় না চীনের সঙ্গে ইরানের কতটুকু আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এর আলোকেই হয়তো জেডি ভ্যান্সের সঙ্গে আলোচনা হবে। এবং এই জন্যই আমি প্রথমেই বলেছিলাম, এই আলোচনার
মেন যে বলটি, সেই বলটি কিন্তু ইরানের কোর্টে, এবং ইরান জানে সে কিভাবে সেটাকে ডিল করবে এবং সেটা তার করতে হবে। ওইটাই সবচেয়ে বড় কথা। আরেকটি বিষয় আমি বলে রাখি, আমেরিকান প্রেসিডেন্ট এখন পর্যন্ত আন্তরিকভাবে চাচ্ছে একটি ফয়সালায় আসুক, মধ্যস্থতায় আসুক, কিন্তু ট্রাম্পের কথার মাঝে কিন্তু আবার ফারাক সবসময় থেকে যায়। কারণ কি, তিনি কিন্তু ভেরি আনস্টেবল অ্যাবাউট টক। তো সেই বিষয়টিও কিন্তু ইরানের মাথায় যেমন রয়েছে, ইসরায়েলের মাথায় তেমনই রয়েছে। তাই এই আলোচনার বিষয়বস্তুটি সম্পূর্ণভাবে ইরানের উপর নির্ভর করছে যে ইরান এই বিষয়টিকে কিভাবে ডিল করবে। তবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি হয়তো চেষ্টা করবেন এই আলোচনার যেন একটি সুফল বেরিয়ে আসে। সেটা নির্ভর করছে তাদের উপরে, এবং যেহেতু ট্রাম্পের জামাতা ওইখানে রয়েছেন, তাই ট্রাম্পের স্বার্থটি সেখানে প্রাধান্য পাবে বলেই আমার কাছে মনে হচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ কুশনার কিন্তু নিজেও একজন ইহুদি, ইসরায়েলি বংশোদ্ভূত, সেও ইসরায়েলের স্বার্থটি দেখতে হবে। আমি আগেই বলেছিলাম, আমেরিকাকে যাই কিছু করতে হয়, ইসরায়েলের স্বার্থ আমেরিকা দেখতে হবে, সেটাই হলো বটম লাইন। জি, রতন তালুকদার, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এসালম, নজরুল ইসলাম মজুমদারদের মতো লুটেরাদের আবারও ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ রেখে সংসদে পাশ হয়েছে ব্যাংক রেজুলেশন আইন 2026। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের নতুন একটি ধারা যুক্ত করে শুক্রবার এই আইন সংসদে পাশ করে ক্ষমতাসীন দল বিএনপি। নতুন আইন পর্যালোচনা করে দেখা গেছে, আইনের 18 ক ধারা অনুযায়ী একীভূত হওয়া 5 ব্যাংকের পূর্বের উদ্যোক্তারা সরকারের দায় দেনা পরিশোধ করে আবারও ব্যাংকের মালিকানা ফেরত পাওয়ার আবেদন করতে পারবেন। বিশ্লেষকরা বলছেন, নতুন আইনে ব্যাংক লুটেরাদের বিশেষ সুবিধা দিয়ে আবারও ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিললে তা একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক চালু করা হয়। সেই সময় ব্যাংকগুলোর উদ্যোক্তাদের সব শেয়ার শূন্য ঘোষণা করে অন্তর্বর্তী সরকার। বিশ্লেষকরা বলছেন, বিএনপি সরকারের নতুন আইনে সংযোজিত একটি ধারায় আবারও লুটেরাদের মালিকানা ফেরত পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে তারা কি শর্তে, কি পরিমাণ শেয়ার তারা ফেরত পাবেন, তার বিস্তারিত আইনে উল্লেখ নেই। টাকা কিন্তু তাকে প্রথমে দিতেও হবে, অথবা পরে দিলেও হবে, যেটা আন্ডারটেকিং এর মাধ্যমে। তাহলে যারা অ্যাকচুয়ালি, আপনি বলতে পারেন যে কালপিটস, যারা লুট করেছে ব্যাংকগুলি বা লুটার্স, তাদের একটা কিন্তু উইন্ডো ওপেন করে দেওয়া হলো। আরেকটা রিপিটেশন হবে, যেটা আমরা লাস্ট রেজিমে দেখেছি। এবং সরকার এই জায়গাটা আমার মনে হয় একটু ভেবেচিন্তে তাদের এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল। মধ্যপ্রাচ্য যুদ্ধ নতুন মোড় নিয়েছে। ইরান যুক্তরাষ্ট্র রয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতিতে। এরপরও দেশে তেলের বাজার স্থিতিশীল হয়নি। রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশনে গ্রাহকদের ভিড়ের একই চিত্র দেখা গেছে। এ চিত্র রাজধানী জ্বালানি তেল পাম্পের। গতকাল থেকে ভোক্তারা দাঁড়িয়ে আছেন পাম্পের সামনে। অপেক্ষায় থাকা চালকরা বলছেন, 24 থেকে 25 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরেও মিলছে না তেল। এদিকে অনেক সময় কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার কারণে ভোগান্তি বাড়ছে বলেও দাবি করেন চালকরা। আমি প্রাইভেট কারে তেল নিতে আসছি, অকটেন নিতে আসছি গতকালকে সকাল 8টায়, এবং সারাদিন গেল, সারা রাত্র গেল, এখন আমি এই সিরিয়ালে আছি আর কি। আজকে সকাল 10টায় দিবে বলছিল, পরে আমরা এখানে ভোরে আসছি 4টায়। মহাখালী রেলগেট থেকে সিরিয়াল দিয়ে এখানে এই যে আর হয়তো 5-6টা গাড়ি পরে পাবো আর কি। বিরক্তিকর, কারণ আমরা এতক্ষণ সিরিয়াল দেওয়ার পরেও যদি কেউ সবার আগে এসে উল্টাভাবে ঢুকে যায়, এটা তো মানা যায় না। তবে অ্যাপের কারণে তেলের সঠিক ব্যবহার নিশ্চিত হবে, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। অ্যাপসটা প্রথমে যিনি ক্লায়েন্ট, ওনাকে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে। রেজিস্ট্রেশন করার পরে ইনি পাম্পে আসবেন। পাম্পে আসার পরে আমাদের যে অপারেটর আছে, সে অপারেটর অ্যাসাইন করা আছে সিস্টেমেটিক্যালি। অপারেটরের কাছে উনি কিউআর কোডটা দেবেন, আর আমাদের কিউআর কোডটা ম্যাচ করে ওনার নামে যে বরাদ্দকৃত যে তেল থাকে সেটা আমরা দিই। পরীক্ষামূলকভাবে 2টি পাম্পে চালু হয়েছে ফুয়েল পাস অ্যাপ। এটি পুরোপুরি চালু হলে তেল সমস্যা অনেকটাই নিরসন হবে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব। বিষয়টা হচ্ছে, এই মুহূর্তে যেহেতু মানুষের মধ্যে প্যানিক কাজ করছে, আমরা অ্যাপসটা মূলত পাইলটিং প্রোগ্রাম হিসেবে আমরা সোনার বাংলা ফুয়েল স্টেশন এবং ট্রাস্ট ফিলিং স্টেশন, এই দুটাতে প্রাথমিকভাবে চালু করেছি। এই দুটাতে হচ্ছে আমরা যে, এবং এটি পরবর্তীতে যে সবার জন্য বাধ্যতামূলক করা হবে। তুষার আহমেদ,
ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সবশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সানি আহমেদ। সানি, আজকে ছুটির দিনে ঢাকার পাম্পগুলোতে কি চিত্র দেখছেন, আর গ্রাহকদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন, কি বলছেন তারা? আমি এই মুহূর্তে রয়েছি ট্রাস্ট ফিলিং স্টেশনে। এখানে আপনি যে সাইডটি দেখতে পাচ্ছেন আমার পাশেই ডিজেলের জন্য তারা লাইন ধরেছে। তাদের সংখ্যা খুব বেশি নয়, অর্থাৎ 20 থেকে 30টি গাড়ি পরেই তারা ডিজেল পাচ্ছে। তবে ভোগান্তি বাড়ছে অকটেন কিংবা যারা পেট্রোল নিতে এসেছেন তারা প্রায় 7 থেকে 8 ঘন্টা এই তেলের জন্য অপেক্ষা করছেন। জ্বালানি তেলের এই যে চলমান সংকট, এই সংকটকে আরও ঘনীভূত করছে কিছু যারা এখানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে এবং একই সাথে তারা এক পাম্প থেকে তেল নিয়ে আবার আরও এক পাম্পে চলে যাচ্ছেন। অর্থাৎ আমি দেখেছি যে যাদের অর্ধেকেরও বেশি তেল থাকা সত্ত্বেও তারা আবার অন্য একটি পাম্পে যেয়ে তাদের লাইন দিয়ে তারা আবারও তেল নিচ্ছে, যার কারণে যারা বিশ্লেষক আছে তারা বলছেন যে প্যানিক বাইংয়ের কারণেই তারা অনিরাপত্তা বোধ করছে এবং অনিরাপত্তা বোধ করার জন্য তারা এই যে সংকটকে আরও বেশি ঘনীভূত করছে। একই সাথে আমরা এই বর্তমানে ট্রাস্ট ফিলিং স্টেশনে যারা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে তাদের সাথে কথা বলে জেনেছি প্রায় অনেকেই 8 থেকে 10 ঘন্টা দাঁড়িয়ে আছে। বিশেষ করে যারা ব্যক্তিগত গাড়ি অর্থাৎ 4 চাকার যে বাহনগুলো রয়েছে সেই বাহনগুলোর কিন্তু যে তারা আমাদেরকে অভিযোগ করছেন যে যতটুকু তেল এখান থেকে তারা পাচ্ছেন এবং সেই তেলে কিন্তু বারবার গাড়ি স্টার্ট এবং অফ করার মধ্যে অনেক তেল ফুরিয়ে যাচ্ছে। সুতরাং এই যে বিপাক, সেই বিপাকটা তারা আরও বাড়িয়ে দিচ্ছে বলে তারা মনে করছেন। একই সাথে আপনাকে যদি জানাই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ সারি, অর্থাৎ 3 থেকে 3.5 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে আপনার মহাখালী বাইস্টান অবধি এই দীর্ঘ যে সারি, এই সারির কারণে অনেকেই ভোগান্তিতে পড়েছে। যারা যারা খুব অতি প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য জ্বালানি তেল সরবরাহ করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বিপাকের যে ঘনঘটা সেটা আরও বেশি। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজের জন্য যারা তেল সরবরাহ করতে চাচ্ছেন তারা কিন্তু খুবই দুর্ভোগের কথা আমাদেরকে জানিয়েছে। অর্থাৎ প্রায় 7 থেকে 10 ঘন্টা এই যে দীর্ঘ লাইনের সারি, সেটা কিন্তু তাদেরকে অনেকটা না খেয়েই এখানে তারা দাঁড়িয়ে আছে। সুতরাং মানুষের যে ভোগান্তি এবং সরকার বলছে যে তেলের কোনো জ্বালানি সংকট না থাকলেও বাস্তবতা আসলে কিন্তু মাঠ পর্যায়ে কিছুটা ভিন্ন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি, ধন্যবাদ আপনাকে। জনগণের অধিকার পায়ের তলায় পিষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির হুঁশিয়ার করেছেন যে কোনো বিষয়ে সরকারকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না, আর কৃষক জ্বালানি সিন্ডিকেটের শিকার হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিরোধী দলীয় নেতা। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিকী সম্মেলন। 2026 থেকে 2028 সেশনের জন্য 78 সদস্যের নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন অ্যাডভোকেট আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম। সম্মেলনে বক্তারা অভিযোগ করেন নব্য স্বৈরাচারের দিকে এগোচ্ছে সরকার। আগামী অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ট্রেডে, প্রত্যেকটি পেশায়, কলে কারখানায়, বন্দরে, রেল, বিদ্যুৎ, গুরুত্বপূর্ণ সেক্টর, পাট, সুতাকল, দিনমজুর, খেটে খাওয়া, পরিবহন, যেখানেই শ্রমিক সেখানেই শ্রমিক কল্যাণের টেলিগ্রাম আন্দোলন শুরু হবে। অতীতের আন্দোলনের মতো আবারও একত্র হওয়ার কথা জানিয়ে প্রধান অতিথি ডাক্তার শফিকুর রহমান বলেন, দাবি আদায়ে সরকারকে ছাড় দেওয়া হবে না। জনগণের অধিকার আবার পায়ের তলায় পিষ্ট করার পায়তারা শুরু হয়েছে। এই আন্দোলনে জনগণের অধিকারের ব্যাপারে আমরা সরকার কিংবা যে কোনো কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ চুল পরিমাণ ছাড় দেব না। সেই আন্দোলনে অতীতের মতো গৌরবময় ভূমিকা পালন করার জন্য এগিয়ে আসার আহ্বান আপনাদের মাধ্যমে আমি গোটা শ্রমিক সমাজের কাছে রাখলাম। এর আগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে যোগ দিয়ে বিরোধী দলীয় নেতা জ্বালানি তেলের সংকট কাটিয়ে উঠতে সরকারের প্রতি আহ্বান জানান। এনার্জিতে এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, বাংলাদেশে নাই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার কোনো বিবৃতি দেন তখন মনে হয় যে তেলের উপর বাংলাদেশ ভাসছে শুধু কিছু অসৎ চুপচুপটা মানুষের কারণে।
এই সবগুলার পিছনে খুঁটির জোর আছে বলে এগুলো হচ্ছে। জামায়াতের আমির বলেন, ক্ষমতার লোভে অন্ধ না হয়ে অতীতের সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। এখানে রাজনীতি দেখার কোনো সুযোগ নেই, আমরা এই ব্যাড কালচারের কবর রচনা করা। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা। সপরিবারে রাজধানীর বেইলি রোডের নাটক পাড়ার মহিলা সমিতি মঞ্চে নাটক উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সন্ধ্যায় তারা শিকড় চিলড্রেন্স থিয়েটারের প্রযোজনায় শিশুতোষ নাটক কবিচিতা বাকে উপভোগ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। সন্ধ্যা 7টা থেকে রাত 8টা পর্যন্ত তারা নাটকটি উপভোগ করেন। পরে মঞ্চে গিয়ে শিশু শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে গত 3রা এপ্রিল মেয়ে জায়মা রহমানকে নিয়ে ধানমন্ডির সীমান্ত সম্ভারে অবস্থিত সিনেপ্লেক্সে সিনেমা উপভোগ করেন প্রধানমন্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন প্রার্থীরা। এখন পর্যন্ত 7 শতাধিক নারী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, দলের আদর্শে বিশ্বাস করা এবং আন্দোলন ও ত্যাগী সদস্যদেরকেই মনোনয়ন দেওয়া হবে। শনিবার সকাল 10টা থেকে দ্বিতীয় দিনের মতো শুরু হয় জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিতরণ কর্মসূচি। এদিন ফর্ম সংগ্রহের পাশাপাশি চলছে জমাদান কার্যক্রম। দলীয় মনোনয়ন সংগ্রহ করতে দেশের দূর দূরান্ত থেকে এসেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা। মনোনয়ন প্রত্যাশীদের আশা, বিগত প্রায় 1.5 যুগের গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন ও আন্দোলনে ভূমিকা রেখেছেন এমন প্রার্থীকেই বিবেচনা করবে দল। দলের কাছে আমি আশাবাদী, আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী, তার কাছে আশাবাদী, সে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের সে নির্বাচিত করবেন, এটা আমি আশাবাদী। মহান সংসদে দাঁড়িয়ে এই জনগণের কথা বলতে চাই, জনগণের দুঃখের কথা বলতে চাই এবং অবশ্যই আমি একজন কণ্ঠশিল্পী, সেই জায়গায় থেকে আমাদের শিল্পীদেরও যে যত রকম সুবিধা অসুবিধা আছে সেগুলো নিয়েও কথা বলতে চাই। দল থেকে মনোনয়ন পেয়ে কি কি কাজ করবেন সে বিষয়েও প্রতিশ্রুতি দেন বিএনপির নারী নেত্রীরা। সুসময়ে যখন আমি আমার নেতাকর্মীদের কথা বলতে পেরেছি, অবশ্যই সুসময়ে আমি আমার দেশের জনগণের কথা বলতে পারবো এবং বাংলাদেশের জনগণের জন্য তাদের যে বাংলাদেশ যে সুন্দর একটা রাষ্ট্র গঠনে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে তার হাতকে শক্তিশালী করতে পারবো। জনাব তারেক রহমান আমাদের প্রাইম মিনিস্টার যদি আমাকে মনোনয়ন দেয়, অবশ্যই আমি চেষ্টা করব আমার মন প্রাণ দিয়ে আমি আমার বাগেরহাট জেলার জন্য সমস্ত কাজ সংসদ থেকে উদ্ধার করে নিয়ে এসে আমি আমার বাগেরহাটবাসীকে দেওয়ার চেষ্টা করব। এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচন করছে বিএনপি। যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের এক্ষেত্রে বিবেচনা করা হবে। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে মনোনয়ন সংগ্রহ ও জমাদান কার্যক্রম, যার মধ্য থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের 36টি সংরক্ষিত আসনে প্রার্থী নির্বাচন করবে বিএনপি। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে দিন দিন হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও নিশ্চিত আক্রান্ত হয়েছে আরও 80 জন। এদিকে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে আংশিক সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আবারও অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। গত 4 বছর টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়ায় বর্তমানে হামের এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা মোকাবেলায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। রাজধানীতে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে প্রায় প্রতিদিনই রোগীর পরিবার ও স্বজনদের এমন দীর্ঘ লাইন। অসহনীয় গরমের মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে তাদের। অনেকেরই অভিযোগ, গুরুতর অসুস্থ নবজাতকের ক্ষেত্রে টিকিট ব্যবস্থা পরিবর্তনের। ইমার্জেন্সি বাচ্চা, ছোট ছোট বাচ্চাগুলা খুবই কষ্টে আছে। ওই স্বাস্থ্য সেবাটা পুরোপুরি দেওয়া করতে পারতেছে, মেনটেন করে না, কিছু হয়রানি করা। আজকে 6 দিন আছে, 6 দিনে ফ্যানটা তো চলে না, গরমে অস্থির। আর সবচেয়ে বড় অভিজ্ঞতা, এই হসপিটালে পুরুষ মানুষ আসাটা পাপ, কারণ পুরুষ মানুষের জন্য এই হসপিটালে কোথাও কোনো বাথরুম নাই, কোনো কিচ্ছু নাই।
এদিকে হামের টিকা নিতে আসা শিশু রোগীদের যথাযথ চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ব পার্কিনসন দিবস উপলক্ষে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হসপিটালে আয়োজিত সেমিনারে স্বাস্থ্য সচিব বলেন, রবিবার থেকে ঢাকা উত্তর, দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশাপাশি বিভিন্ন সিটি কর্পোরেশনে টিকা কার্যক্রম শুরু হবে। গত 4 বছর এই টিকাদান কর্মসূচিতে কিছুটা ছেদ পড়েছিল। বিভিন্ন পকেটে আমাদের এই শিশুদেরকে টিকা দেয়া হয়নি, এতে করে আমাদের উপর একটু চাপ পড়েছে। আমরা ইনশাআল্লাহ যে পরিস্থিতি উদ্ভব হয়েছে আমরা চেষ্টা করছি সবাই মিলে আমরা এটাকে মোকাবেলা করার। গবেষকদের পরামর্শ অনুযায়ী 6 মাস থেকে 5 বছর বয়সী শিশুদের সবাইকে হামের টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে বলেও জানান সচিব। বিজয় কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। ঝিনাইদহের মহেশপুরে শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় 5 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ এই তথ্য জানায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গেল 26শে মার্চ রাতে বাড়ির পাশে প্রেমিকের সাথে দেখা করতে গেলে এক পর্যায়ে ওই কিশোরীকে ধর্ষণ করে প্রেমিক। সেই সময় 4 যুবক হযরত আলী, শাওন, আবু নাসিম এবং আমিন ঘটনাস্থলে গিয়ে মারপিট করে প্রেমিককে তাড়িয়ে দেয়। এরপর পর্যায়ক্রমে ধর্ষণ করে 4 যুবক ধারণ করে ঘটনার ভিডিও। পরবর্তীতে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি জানতে পেরে পুলিশ পরিবারটিকে আইনি সহায়তার আশ্বাস দেয়। এরপরই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভিকটিমের ফুপু বাদী হয়ে 4 জনের নামে মহেশপুর থানায় মামলা করেন। পুলিশ চুয়াডাঙ্গা ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে আসামি ও প্রেমিককে গ্রেফতার করে। তাদের আদালতে তোলার পর কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটা জানার পর তাৎক্ষণিকভাবে আমাদের অফিসার ইনচার্জ ওই পরিবারে কাছে যান, ভিজিট করেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। আমরা পরবর্তীতে নিয়মিত মামলা রুজু করি এবং ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত 4 জন আসামি এজাহার নামীয় এবং 1 জন তদন্তপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করি। তারা বিজ্ঞ আদালতে নিজেদের দোষ স্বীকার করে কার্যবিধি 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। কক্সবাজারের সোনাদিয়ার চরে জলদস্যুর কবলে পড়া নিউজিল্যান্ডের পরিবারটির নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। বর্তমানে পর্যটক পরিবারটি বাকুখালী নদীতে নিজেদের তৈরি কাঠের ট্রলারে অবস্থান করছে। তাদের স্বদেশে ফিরতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ ও সহযোগিতার কথা জানিয়েছে কোস্টগার্ড। 2024 সালে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুটনি পরিবারসহ বাংলাদেশে আসেন। সমুদ্র পথে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে তৈরি করেন কাঠের ট্রলার, নাম দেন দ্বীপবালিকা। যদিও নিরাপত্তাজনিত কারণে প্রশাসনের পক্ষ থেকে তাদের নিরুৎসাহিত করা হয়। নির্দেশনা অপেক্ষা করে কক্সবাজারের সোনাদিয়া চরে অবস্থান করছিলেন তারা। গত বুধবার সেখানে হানা দেয় জলদস্যুরা। খবর পেয়ে কোস্টগার্ডের তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে, পাশাপাশি জব্দ করে লুট হওয়া অধিকাংশ মালামালও। একটা নৌবাহিনীর স্টিমার ফাঁ করে চলে আসছিল, এদেরকে আমরা সব বিস্তারিত বুঝিয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে ওই স্টিমারটা আবার চলে আসা দেখলাম হদে এই ডাকাতগুলো না আপনাদেরকে মারধর করছিল। হ্যাঁ, আমরা বলছি যে হ্যাঁ, এরা তো আপনাদেরকে মারধর করছিল। পর্যটক পরিবারটি বর্তমানে কক্সবাজারের বাঁশখালী নদীতে নিজেদের তৈরি ট্রলারটিতে অবস্থান করছেন। সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যবস্থা। নিউজিল্যান্ডের এই 4 জন নাগরিক বর্তমানে আমাদের বাংলাদেশ কোস্টগার্ডের অধীনে, তারা অত্যন্ত নিরাপত্তার সাথে এখানে অবস্থান করছে। আমরা ওনাদেরকে আমাদের দেশে নিরাপদে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। পর্যটক পরিবারটিকে এক নজর দেখতে ভিড় করছেন স্থানীয়রা। ঘটনার 3 দিন পার হলেও জড়িতদের চিহ্নিত বা গ্রেপ্তার করা যায়নি। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।